লিটারারি ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে গেলে সাহিত্যের মধ্যে ধরেন নানা রকম সময়কালটা নানাভাবে বিভক্ত থাকে। যেমন ধরেন আপনার ইংলিশ লিটারেচারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আপনার যে রেনেসাঁর যে যুগটা ছিল, ওই রেনেসাঁর যুগে খুব উৎকর্ষভাবে হচ্ছে ওই ডেভেলপমেন্টটা দেখা যায়। সেভেন উডসের সমাগম, এরপরে হচ্ছে আপনার ওই সময়কালে হচ্ছে আপনার ওই যে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, এরপরে হচ্ছে আপনার ক্রিস্টোফার মার্লো, ওইদের সবার সমন্বয় হচ্ছে যে আপনার ওই রেনেসাঁর যুগটা ইংলিশ লিটারেচারের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ। এভাবে যদি চিন্তা করতে হয়, তাহলে আপনারা ইংলিশ লিটারেচারের ওই রেনেসাঁর যে যুগটার কথা আমরা বলতেছি, ওই যুগটাকে আমরা হচ্ছে আপনার 5 ভাগে ভাগ করতে পারতেছি। প্রিপারেশন ফর রেনেসাঁ, ওকে। এরপর আছে এলিজাবেথিয়ান, আছে জ্যাকোবিন, আছে এরপরের এইজটার নাম হচ্ছে আপনার ক্যারোলিন, আছে কমন ওয়েলথের একটা যুগের মধ্যে মানে সময়কাল যদি ভাগ করি এভাবে ভাগ করা যাচ্ছে। এই কয়টায়, যে কয়টা বলছি এই কয়টায়। যেমন ধরেন আপনার বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের শাসনকালটা যদি আমরা পার্টি অনুসারে, পলিটিক্যাল পার্টি অনুসারে ভাগ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আওয়ামী লীগের একটা শাসনকাল ছিল, এবং হচ্ছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা আছে, এরপরে জাতীয় পার্টির আছে, মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারও একটু দেশ পরিচালনা করছিল। তো এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আপনার ওই যে প্রিপারেশন ফর রেনেসাঁর যে যুগটা আছে, এটা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের মতো, এটা কোনো স্পেসিফিক কোনো পার্টি না, এবং এটা হচ্ছে স্পেসিফিক কোনো যুগও না। বোঝা গেছে? এটা হচ্ছে মূলত ওই যে রেনেসাঁর জন্য প্রস্তুত। রেনেসাঁর সময়কালটা যদি আমরা বলতে যাই ইংলিশ লিটারেচারে, দেন ওটাকে আমরা বলতে পারি আপনার 1550 থেকে আপনার 1649 পর্যন্ত হচ্ছে এই সময়কালটা। এই সময়কালে আপনার যে সময়গুলো এখানে ভাগ করে দিছিলাম পরবর্তীতে, প্রিপারেশন ফর প্রিপারেশন ফর রেনেসাঁ, এলিজাবেথিয়ান পিরিয়ড, জ্যাকোবিন এজ, এরপরে ক্যারোলিন এজ আসছে, এর পরবর্তীতে কমনওয়েলথের সময়টা। তো আপনার ওই কি বলে যে আমরা আজকে হচ্ছে প্রথম হিসেবে আমরা ওই যে প্রথম পার্টটা নিয়ে আলোচনা করি। যে প্রথম পার্টটা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসাঁ। প্রিপারেশন ফর রেনেসাঁর জন্য মানে যখন রেনেসাঁর জন্য মোটামুটি প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছিল, তখন হচ্ছে আপনাদের ওই সাহিত্যিকরা, প্রসিদ্ধ ইংলিশ সাহিত্যিকরা নভেল বলেন, এরপরে আপনার কি বলে ওই যে নাটক, ড্রামা, এসব কিছু লেখার ক্ষেত্রে তারা তাদের পূর্ববর্তী গ্রিক এবং রোমানদের ফলো করতো আর কি। গ্রিক এবং রোমানদের ফলো করতে বলতে আগেও ধরেন আপনার কি ওই যে ট্র্যাজেডি লেখাবার্তা ছিল। ওই ট্র্যাজেডিক লেখাবার্তার মধ্যে যেমন ধরেন আমরা বলতে পারি যে সোফোক্লিসের কথা আমরা বলতে পারি। উনি আপনার ওই ওডিপাস রেক্স ওইটা লিখছিলেন আর কি। তবে এখানে হচ্ছে আপনার যে গ্রিক রোমানের যে ট্র্যাজেডিটা আছে, ওইটার সাথে ওই রেনেসাঁর সময়কালের মধ্যে যে ট্র্যাজেডিগুলো হইতো, এটার মধ্যে যে মূল তফাৎটা, সেটা হচ্ছে আপনার যে ওই গ্রিক ট্র্যাজেডি বা রোমান ট্র্যাজেডির মধ্যে আপনার নিয়তি নির্ভর ছিল সব কিছু। অর্থাৎ যা যা ঘটনা ঘটবে সব কিছু আগে থেকেই নিয়তির মধ্যে সেট করা ছিল, তকদিরে সেট করা ছিল, এবং ওই মোতাবেক ওগুলো হচ্ছে আপনার ওই মোতাবেক এগুলো চলতেছে বা এগুলো ঘটতেছে। সুতরাং এখানের মধ্যে হচ্ছে আপনার যে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী বিষয়গুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। তারপরে বর্তমান যে বিহেভিয়ার, এটাকে গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ অতীত, পাস্ট এবং প্রেজেন্টকে গুরুত্ব দেওয়া হয় না। বুঝতে পারছেন? যে মানে ফিউচারে যেটা ঘটবে ওটার জন্য পাস্ট এবং প্রেজেন্টকে গুরুত্ব দেওয়া হয় না, এটাই। তো এটা পরবর্তীতে রেনেসাঁর যুগে যায় যেটা ঘটছে, রেনেসাঁর যুগে যায় হচ্ছে ওরা মানে তকদিরের উপরের ওই গুরুত্বটা কমাই দিছে। ওরা ওদের যে চিন্তাধারা, যে দর্শনটা ছিল, সেটা হচ্ছে যে কর্মফলের মাধ্যমে হচ্ছে ফিউচারটা নির্ধারিত হয়, এরকম বিষয় আর কি।
তো মূলত এটাকে রেনেসাঁকে অন্যান্য এর পূর্ববর্তী সময় থেকে আলাদা করা হয়েছে এই কয়েকটি জিনিসের জন্য। কারণ এই সময় হচ্ছে আপনার শিল্প, সাহিত্য, লেখনী সব কিছুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আসছে, বুঝতে পারছেন? পুনর্জন্ম হয়েছে আর কি।